আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া, বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমান, ভিনদেশী নাগরিক। এই বাংলার জাতীয় নিরাপত্তার দায়িত্ব পালন করেন অন্য দেশের একজন। জন্মসূত্রে ডক্টর খলিল বাংলাদেশি হলেও, ঢাকার স্থায়ী বাসিন্দা হলেও তিনি বাংলাদেশের ভোটার না। বাংলাদেশের নাগরিকত্ব তিনি ছুঁড়ে ফেলে দিয়েছেন অনেক আগে তার নিজের ব্যক্তিগত পারিবারিক জীবনের জন্য। এবং সেই ভিনদেশি মানুষ, ভিনদেশি এজেন্ট, ভিনদেশকে ওন করা লোক আমাদের জাতীয় নিরাপত্তা দেখছেন। সেই মানুষ হঠাৎ করে উড়ে গিয়েছেন ওয়াশিংটনে। প্রায়ই যান, তার উৎপত্তি সেই ওয়াশিংটন থেকে, এবং ওয়াশিংটন অনেকটা তাদের ডাল ভাতের মতন, সেখানেই যাওয়া আসা করেন। আবার গেছেন, কেন গেছেন? যখন বাংলাদেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়েছে, যখন বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায়, যখন এই দেশের নির্বাচনের নামে একটি তামসা আয়োজন হতে চলেছে, যখন এই দেশের মব কালচারে যে কোনো মানুষের জীবন ত্রাহি অবস্থা, সেই সময় ডক্টর ইউনূসের কোন মিশন নিয়ে ওয়াশিংটনে ছুটে গেছেন খলিলুর রহমান? নাকি খলিলুর রহমানকে ওয়াশিংটন ডেকে পাঠিয়েছে বিশেষ কোনো বার্তা দিতে? চলুন আমরা সেদিকে নজর দিব। আমাদের সামনে বেশ কিছু খবর আছে, সেই খবরগুলোর দিকে আপনাদের নজর দেই। খলিলুর রহমানের এই সফর সংক্রান্ত, যেখানে বলা হচ্ছে বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে ওয়াশিংটন উড়ে গিয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তার আমেরিকায় যাওয়ার বিষয়টি বাংলাদেশের মিডিয়ায় জানাজানি হয়েছে। বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বুধবার কার্যত গোপনে গিয়েছেন, জানাজানি হয়েছে। বলা হয়েছে, একাধিক সূত্র থেকে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং আঞ্চলিক নিরাপত্তা সংক্রান্ত কয়েকটি বিষয় আলোচনার জন্য খলিলুর রহমানকে তলব করেছে মার্কিন কর্তৃপক্ষ। নিজে থেকে যাননি, তাকে তলব করা হয়েছে। এবং ঢাকায় মার্কিন দূতাবাস সূত্র জানা গেছে, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ওয়াশিংটনে আমেরিকার রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি এলিসন হুকারের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন বিদেশ সচিব, ভারতীয় বংশোদ্ভূত পল কাপুর, বড় খেলোয়াড়, এবং দিল্লিতে মার্কিন রাষ্ট্রদূত তথা দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গোরো উপস্থিত থাকবেন। পাশাপাশি আমেরিকার সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এগুলো সবই সূত্রের খবর। একাধিক সূত্র জানাচ্ছে, বাংলাদেশের নির্বাচন নিয়ে খলিলুর রহমানকে মার্কিন প্রশাসন তাদের অভিমত জানিয়ে দেবে। রাজনৈতিক ও কূটনৈতিক মহলের একাংশের মতে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করার বিষয়ে মার্কিন প্রশাসনের উপর নানা মহল থেকে চাপ তৈরি হয়েছে। মার্কিন প্রশাসন মনে করছে, আওয়ামী লীগ ছাড়া ভোট হলে নির্বাচনের পর দেশে বড় ধরনের অশান্তি তৈরি হতে পারে। এমন আশঙ্কার কথা শেখ হাসিনা পুত্র সজীব ওয়াজেদ জয় একাধিকবার বলেছেন। যদিও প্রার্থীদের মনোনয়নপত্র পেশের পর্ব শেষ হয়ে গিয়েছে, আনুষ্ঠানিক প্রচারও শুরু হবে কয়েকদিনের মধ্যে। আপনারা জানেন যে যদি আওয়ামী লীগবিহীন নির্বাচন হয়, তাহলে সামনে বাংলাদেশের অস্থিরতা বাড়বে। এটা বাংলাদেশের ভেতরেও অনেকেই অনেকভাবে সেটা বলে আসছেন। এবং এই প্রেক্ষাপটে ভারত এবং আমেরিকার তাদের নিজেদের জনগণের ভেতরে একটা চাপ তৈরি হয়েছে। জানা গেছে, বাংলাদেশের ক্রমবর্ধমান সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা মার্কিন যুক্তরাষ্ট্র অত্যন্ত ক্ষুব্ধ ও বিচলিত। বাংলাদেশ সংখ্যালঘুদের বৃহত্তর সংগঠন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ দাবি করেছে, শুধু গত ডিসেম্বর মাসেই সে দেশে 10 জন হিন্দু সাম্প্রদায়িক হিংসার বলি হয়েছেন। 50টির বেশি পরিবারের উপর হামলা, চুরি, ডাকাতি, ধর্ষণের ঘটনা ঘটেছে। খলিলুর রহমান আমেরিকার সফর নিয়ে কৌতূহলের আরও একটি বড় কারণ তার ওয়াশিংটন যাওয়ার বিষয়টি সরকারের তরফে গোপন রাখার চেষ্টা। সাধারণত এই ধরনের সফরের কথা বিদেশ মন্ত্রক থেকে সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয়ে থাকে, কিন্তু খলিলুর রহমানের সফরের বিষয়টি অন্তর্বর্তী সরকার নেতৃত্ব জানায়নি। তিনি আমেরিকায় পৌঁছে যাওয়ার পর বৃহস্পতিবার সন্ধ্যায় এই খবর মিডিয়ায় জানাজানি হয়। আমরা তার বিদেশ সফর সংক্রান্ত সরকারি একটি ডিওর কপি আমরা দুদিন আগেই পেয়েছিলাম, এবং সেখান থেকে আমরা নিশ্চিত হয়েছিলাম যে খলিলুর রহমান তিনি আমেরিকায় উড়ে যাচ্ছেন বা তাকে আমেরিকায় ডেকে পাঠানো হয়েছে। জানেন, পল কাপুর এবং নতুন মার্কিন অ্যাম্বাসেডর, তারা দুজনেই আগের যারা ছিলেন ডোনাল্ড লু এবং পিটার হাসের চেয়ে একটু ভিন্ন ধারার মানুষ, এবং ভারতীয় বংশোদ্ভূত হওয়ার কারণে তাদের ভিন্ন রকম চিন্তা ভাবনা, ভিন্ন রকম বৈশিষ্ট্য রয়েছে। এদিকে বাংলাদেশের পত্রপত্রিকা আরো যে খবর আছে সেটা হচ্ছে, যুক্তরাষ্ট্র সফরে গেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান স্থানীয় সময় বুধবার বৃহস্পতিবার, এটা বলা হয়েছে। এছাড়া তিনি সহকারী, সেখানে হচ্ছে ওয়াশিংটন ডিসিতে মার্কিন বাণিজ্য প্রতিনিধি অ্যাম্বাসেডর
জেমিসন গ্রিয়ারের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এছাড়া তিনি সহকারী ইউএসটিআর ব্র্যান্ডন লিঞ্চের সঙ্গেও পৃথক বৈঠক করবেন। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা জানিয়েছেন, তিনি জানান অ্যাম্বাসেডর গ্রিয়ারের সঙ্গে বৈঠককালে ডক্টর খলিলুর রহমান বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য ব্যবধান কমানোর ক্ষেত্রে, আপনারা জানেন যে ইতিমধ্যে এই বাণিজ্য নিয়ে বাংলাদেশ আবার নতুন সিদ্ধান্ত নিয়েছে, যুক্তরাষ্ট্রের কাছে আবারও আবেদন করবে, সেগুলো নিয়ে চিত্র তুলে ধরে তিনি বলেন, পারস্পরিক বাণিজ্য চুক্তিটি আনুষ্ঠানিকভাবে কার্যকর হওয়ার আগেই বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে আমদানি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করার মাধ্যমে বাণিজ্য ঘাটতি কমানোর ক্ষেত্রে বড় ধরনের সাফল্য অর্জন করছে এবং চুক্তির কিছু গুরুত্বপূর্ণ দিক ইতিমধ্যে বাস্তবায়ন করেছে। এই পরিপ্রেক্ষিতে ডক্টর খলিলুর রহমান বর্তমান 20% পারস্পরিক শুল্ক কমানোর জন্য ইউএসটিআর এর কাছে প্রস্তাব দেন। অ্যাম্বাসেডর গ্রিয়ার এই প্রস্তাবটি ইতিবাচকভাবে বিবেচনার আশ্বাস দেন। আমেরিকা থেকে এটা বিবেচনার আশ্বাস দেওয়া হয়েছে, অর্থাৎ উভয় পক্ষ পারস্পরিক শুল্ক চুক্তিটি দ্রুত চূড়ান্ত কার্যকর করার লক্ষ্যে অমীমাংসিত বিষয়গুলো দ্রুত সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। খলিলুর রহমান উল্লেখ করেন, দুই দেশের মধ্যে বাণিজ্য বৃদ্ধির ফলে আগামী দিনগুলোতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি পাবে এবং এই সব ক্ষেত্রে বাংলাদেশের পত্রপত্রিকায় নির্বাচন বা আওয়ামী লীগ এই ইস্যুটিকে এড়িয়ে যাওয়া হয়েছে। তবে খলিলুর রহমান এই সফর নির্বাচন সামনে রেখে দেখেন, আর 2 মাস পরে এই সরকারের মেয়াদ শেষ হয়ে যাওয়ার কথা এবং এটি কোনো ধারাবাহিক সরকার নয়, এটি কোনো নির্বাচিত সরকার নয়। ফলে এই সময় বাণিজ্য চুক্তি, বাণিজ্য ডিলটা জরুরি নাকি অন্য কোনো কিছুর জন্য খলিলুর রহমানের মার্কিন যুক্তরাষ্ট্র সফর জরুরি? বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমানের আকস্মিক আমেরিকা সফর এবং একে ঘিরে তৈরি হওয়া জল্পনাগুলো বর্তমানে বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। ভূ রাজনীতি এবং কূটনীতির প্রেক্ষাপটে এই বিষয়টিকে সহজভাবে ও যুক্তিনিষ্ঠভাবে বিশ্লেষণ করব এই প্রতিবেদনে। একটি দেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টাকে যখন জরুরি ভিত্তিতে ডাকা হয় তখন তার পেছনে সাধারণত 3টি প্রধান কারণ থাকে: আঞ্চলিক নিরাপত্তা, রোহিঙ্গা সংকট, মিয়ানমার সীমান্ত পরিস্থিতি এবং বঙ্গোপসাগরে আধিপত্য বিস্তারের লড়াই। এছাড়া কৌশলগত ভারসাম্য, বাংলাদেশ যেন কোনো বিশেষ অক্ষ, সেই অক্ষের যেমন চীন, পাকিস্তান, তার দিকে অতিরিক্ত ঝুঁকে না পড়ে সেটা নিশ্চিত করা। এবং তৃতীয়ত অভ্যন্তরীণ স্থিতিশীলতা, মানে নির্বাচনের আগে দেশে কোনো ধরনের চরমপন্থা বা অরাজকতা সৃষ্টির ঝুঁকি আছে কিনা সে বিষয়ে গোয়েন্দা তথ্যের আদান প্রদান। খলিলুর রহমানের দুবাই থেকে সরাসরি আমেরিকা ছুটে যাওয়া ডাক পাওয়ার সাথে সাথেই এটি প্রমাণ করে যে বিষয়টি সময় সাপেক্ষ, মানে সময় তো দেয়া হয়নি, বরং খুবই তাৎক্ষণিক, ইনস্ট্যান্ট ছিল, জরুরি তলব। তবে জনমনে প্রচলিত জল্পনাগুলোর সবকটি সত্য হবে এমন নয়। বড় দেশগুলোর কূটনীতি অনেক সময় চেক অ্যান্ড ব্যালেন্স বা ভারসাম্যের রাজনীতির ওপরে নির্ভর করে। এখন দেখা যাক বিভিন্ন মহলে খলিলুর রহমানের যাওয়া নিয়ে যে জল্পনাগুলো চলছে এবং ওই আগের যে 3টি কারণের কথা বললাম সেইগুলোর ভিত্তি করে একটু বিস্তারিত সেই জায়গাগুলো আমরা আলোচনায় নিয়ে আসি, দেখি সেই জল্পনাগুলো যেগুলো চলছে সেগুলো কী রকম। প্রথমে দেখা যাক খলিলুর রহমানকে যেরকম জরুরিভাবে ডেকে পাঠিয়েছে আমেরিকা, সেটাকে আমন্ত্রণ বলবো না জরুরি তলব বলবো? কূটনৈতিক ভাষায় কোনো স্বাধীন দেশের উচ্চপদস্থ কর্মকর্তাকে অন্য দেশ সাধারণত তলব করতে পারে না, তবে জরুরি আলোচনা বা বিশেষ আমন্ত্রণে ডেকে পাঠানো হয়। খলিলুর রহমান যেহেতু জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, তাই তার এই সফর নিশ্চিতভাবেই কোনো গুরুত্বপূর্ণ নিরাপত্তা বা কৌশলগত আলোচনার ইঙ্গিত দেয়। তবে আমেরিকা যেহেতু দুনিয়ার সবচেয়ে তাকতবর দেশ,
শক্তিশালী দেশ এবং তার কাছে বাংলাদেশ পাহাড়ের কাছে একতাল মাটির ঢিপির মতো। সুতরাং কেউ যদি আমন্ত্রণ শব্দের বদলে তলব কথাটি ব্যবহার করেন, এক্ষেত্রে করতেই পারেন, ভুল কিছু হবে না। এবার আসা যাক কেন এই জরুরি তলব। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী এক নয় বেশ কয়েকটি কারণে ডাক পেয়েছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান, এবং এই জল্পনাগুলো দেশে বিদেশে বিভিন্ন জায়গায় কিন্তু জল্পনাগুলো খুব চলছে। এদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো চীন ও পাকিস্তানের মধ্যে কদিন আগে বেজিংয়ে এক উচ্চ পর্যায়ের জোট তৈরি হয়েছে এবং সেই জোটে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করার সিদ্ধান্তও হয়েছে। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তথা উপপ্রধানমন্ত্রী ইসাক দার জানুয়ারি 3 থেকে 5 চীন সফরে ছিলেন। সেখানে তিনি চীনের প্রধানমন্ত্রী ও অন্যান্য নেতামন্ত্রীদের সঙ্গে কয়েক দফা, প্রায় যা খবর তাতে প্রায় 7 দফা 8 দফা উচ্চস্তরীয় বৈঠকে বসেন। সেই বৈঠকে অন্যান্য বিষয়ের সঙ্গে অচল হয়ে যাওয়া যে সার্ক, সাউথ এশিয়ার যে একটা সংস্থা, তার বিকল্প একটি সংগঠন গড়ে তোলার সিদ্ধান্ত হয়েছে। এই সংগঠনটি পাকিস্তান চায় ভারত বিরোধিতার একটা অস্ত্র হিসেবে, ভারতের বিমস্টেক সংগঠনের বিরুদ্ধে। খবরে এটাও প্রকাশ যে সিদ্ধান্ত গৃহীত হওয়ার পরই ইসাক দার ফোন করেন বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে। তৌহিদ হোসেন ওই সংগঠনে যোগ দিতে যে এক পায়ে খাড়া বাংলাদেশ সেটাও জানিয়ে দিয়েছেন। কারণ ভারত বিরোধিতা পাকিস্তানের মতোই বাংলাদেশের বর্তমান সরকারের রাষ্ট্রধর্ম। ভারত বিরোধিতা ঠিক সেভাবে কিন্তু চীনের রাষ্ট্রধর্ম নয়, কিন্তু তাদের নজরে আছে আমেরিকার বিরোধিতা। ইন্দো প্যাসিফিকে চীনকে বাড়তে দিতে চায় না আমেরিকা, আবার চীনও চায় নিজের প্রভাব বাড়াতে। আবার ওই যে ভারতও চায় চীনের প্রভাব রোধ করতে এবং সেই সঙ্গে নিজের প্রভাব বাড়াতে। অর্থাৎ চীনের বিরুদ্ধে ভারত আর আমেরিকার জোট, আবার ভারতের বিরুদ্ধেও পাকিস্তানের জোট চীনের সঙ্গে। যে যার জোটকে শক্তিশালী করবার জন্য টানছে বাংলাদেশকে। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক এখন তলানিতে বলার অপেক্ষা রাখে না, তাই ভারত সরাসরি কথা বলছে না বাংলাদেশের সঙ্গে। এগিয়ে এসেছে আমেরিকা। খলিলুরকে তলব সে কারণে, এবং আমেরিকার তরফ থেকে বাংলাদেশকে এই কথাটি বলে দেয়া বা এই হুঁশিয়ারি দেয়া যে চীনের সঙ্গে হবনবিং, বেশি মেলামেশা আদৌ পছন্দ নয় আমেরিকার, সুতরাং এগিয়েও না। দ্বিতীয় যে বড় কারণ এই প্রসঙ্গে, খলিলুরের এই হঠাৎ জরুরি তলব পেয়ে যাওয়া প্রসঙ্গে, সে কারণটা হলো বাংলাদেশ বিমান বাহিনীর প্রধানের পাকিস্তান সফর এবং পাকিস্তান থেকে চীনের তৈরি যুদ্ধ বিমান ক্রয়ের সিদ্ধান্ত। যদি বাংলাদেশ পাকিস্তান বা চীনের সাথে বড় কোনো সামরিক চুক্তিতে জড়ায়, তবে তা দক্ষিণ এশিয়ায় ভারতের নিরাপত্তা উদ্বেগ যেমন বাড়িয়ে দেয়, তেমনি আমেরিকার যে ইন্দো প্যাসিফিক কৌশল তার সাথেও সাংঘর্ষিক হয়। আমেরিকা সবসময় চায় তাদের মিত্ররা যেন প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে চীনের ওপর নির্ভরশীল না হয়, এবং এই কথাটা মোহাম্মদ ইউনূসের সঙ্গে যে গোপন বোঝাপড়া হয়েছে সেখানেও এটা বলে দেয়া আছে। এই জল্পনা যারা করছেন তাদের এটা সত্যি হওয়ার অনেক কারণ আছে, তবে খলিলুর রহমানকে ডাকার মূল কারণ হতে পারে তাই বাংলাদেশের সামরিক ভারসাম্য রক্ষা এবং আমেরিকা সহ পশ্চিমা ব্লকের সাথে নিরাপত্তা সহযোগিতা বজায় রাখা। তৃতীয়ত,
বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক এবং সুষ্ঠু নির্বাচন দেবার ব্যাপারে আমেরিকা বেশ কিছুদিন ধরে বলে আসছে। তবে সরাসরি কোনো রাজনৈতিক দলকে নির্বাচনে রাখা বা না রাখার বিষয়ে আমেরিকা সাধারণত নির্দিষ্ট নির্দেশ দেয় না। তারা বরং একটি প্রক্রিয়া বা পরিবেশ তৈরির ওপরে জোর দেয় কিংবা পেছন থেকে খেলে বন্ধ করে দেয় দেশের এই ব্যাপারটা। যেমন কয়েকদিন আগে দেখুন, মায়ানমারে ভোট করলো সেখানকার সামরিক শাসক। সেই নির্বাচনে আং সান সু চির দল নির্বাচন বয়কট করেছিল, যদিও বাংলাদেশের শেখ হাসিনার দল আওয়ামী লীগ নির্বাচন বয়কট করেনি, করার কথাও বলছে না। তাদেরকে নির্বাচনের বাইরে রেখে দিয়েছে সরকার। ইতিমধ্যে মার্কিন কংগ্রেসের বেশ কয়েকজন সদস্য দাবি করেছেন আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দিতে। এই দাবি প্রথম থেকেই ভারতও করে আসছে। খলিলুর রহমানের সাথে আলোচনায় নির্বাচনের রোডম্যাপ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নিয়ে আলোচনা হওয়া অস্বাভাবিক নয়। আমেরিকা বিশেষ কোনো নির্দেশ দিতেই পারে বলে জোর জল্পনা আছে বিশ্লেষকদের মধ্যে, এবং সেই জল্পনায় যথেষ্ট যুক্তিও আছে। চতুর্থত, অন্তর্বর্তী সরকারের প্রধান পদ থেকে মোহাম্মদ ইউনূসকে সরিয়ে দেয়া, তাকে বলে দেয়া আপনি পদত্যাগ করে সেফ এক্সিট নিয়ে আপনার খুশি মতো আপনি ফ্রান্সে যান, কারণ ফ্রান্সে তার বহু কয়েকশো কোটি ডলারের তার বিনিয়োগ আছে ফ্রান্সে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ওপর আমেরিকার সমর্থন এখন অনেকটা নড়বড়ে হয়ে গেছে। এর বেশ কিছু কারণ আছে। তার মধ্যে ইউনূসের আমলে মানবাধিকারের তীব্র যে সংকট সেটা প্রধান। একই সঙ্গে সংখ্যালঘু, বিশেষ করে হিন্দু হত্যার বাড়াবাড়ি এবং সেটা রুখতে সরকারের ব্যর্থতা। এছাড়া ইউনূস সরকারের প্রশ্রয়ে যেভাবে মৌলবাদীরা দেশের দখল নিচ্ছে সেটা আমেরিকার মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে। তাই তার পদত্যাগ নিয়ে আমেরিকার চাপ দেওয়ার বিষয়টি অন্তত এই কারণের জন্য অযৌক্তিক মনে হয় না। এবং সর্বশেষ, ভেনেজুয়েলা কাণ্ডের পর, মাদুরোকে কিডন্যাপ কাণ্ডের পর মাদুরোর ভারত ও আমেরিকার কাছাকাছি চলে আসা। ভারত তার আর্থিক ও জাতীয় স্বার্থের কথা ভেবে মাদুরোর কিডন্যাপে কোনো কড়া প্রতিক্রিয়া দেখায়নি, এবং এটা রাশিয়ার কড়া প্রতিক্রিয়া দিয়েছে তার থেকে বেরিয়ে যাওয়া। এটা দৃশ্যত প্রেসিডেন্ট ট্রাম্পকে খুশি করেছে, সে কথা তিনি প্রকাশ্যে বলেওছেন। বলা বাহুল্য, এই ঘটনা ভারত আমেরিকার নৈকট্য কাছাকাছি আসাটা বাড়িয়ে দিয়েছে। এই নৈকট্য আগামী দিনে যে আরও বাড়বে সেটাও ধরে নেওয়া যায়। এই ঘনিষ্ঠতা যে শুধু ভারত চাইছে তা নয়, চীনের দাপাদাপি রুখতে আমেরিকার কাছে ভারতকে সঙ্গে নেওয়া ছাড়া আর কোনো গতি নেই। খলিলুর রহমানকে এই প্রেক্ষিতে আমেরিকা কিছু সুস্পষ্ট নির্দেশ দিতে পারে বলে জোর জল্পনা আছে। কিন্তু এখানে একটা কিন্তু আছে। সেই কিন্তুটা হলো যে ট্রাম্প যেমন কি যে চান, কি যে করতে চান, এটা তার হাতের বুকের মধ্যে তাসটাকে গুটিয়ে রেখে দেন, লুকিয়ে রাখেন। কখন যে কি তাস বার করে দেবেন এই খবর কেউ জানে না। আপনারা দেখলেন কিভাবে ভেনেজুয়েলাকে নিজের দখলে আনবার জন্যে যে ডাকাতিটা করলেন ভেনেজুয়েলাতে, এটা কি কেউ কোনোদিন ভাবতে পেরেছিল এটা করা যায়? দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এমন ঘটনা কোথাও ঘটেনি। ডক্টর মোহাম্মদ ইউনূস মেটিকুলাস ডিজাইনের মাস্টার, এবং মেটিকুলাস ডিজাইনে তারা ক্ষমতায় এসছেন, এটা এর মধ্যে বলার অপেক্ষা রাখে না। সবাই জেনে গেছেন, সবাই বুঝে গেছেন। এবং সেই মেটিকুলাস প্ল্যান, মেটিকুলাস ডিজাইন কতটা ডেঞ্জারাস, এই 18 কোটি একটা মানুষের দেশকে প্রায় ভিত্তে রূপান্তরিত করতে পারে মার্কিন সাম্রাজ্যবাদের কাছে। এখন আর বলার অপেক্ষা রাখেন, এগুলো ইতিহাস একসময় গবেষণা হবে, এবং এই বাংলাদেশে যখন এই সাম্রাজ্যবাদের পতন ঘটবে
তখন একটা নাম বারবার উঠে আসবে ইতিহাসে, সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস আর কি করতে চান, তার আর কি এজেন্ডা আছে এই বয়সে, 85-86 বছর বয়সে একটা মানুষের, সেটা একটা $1,00,000 প্রশ্ন। সেই প্রশ্নের কাছাকাছি আমরা কিছু জবাব চাই। একজন একটা ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছে এবং সেই পোস্টটা ধরেই আজকে আমাদের আলোচনা। এই নির্বাচন আসছে, এই নির্বাচনে ডক্টর ইউনূস এনসিপিকে জিতাতে চান, এরকম বহুবার বহু জায়গায় প্রসঙ্গ উঠেছে। আমরা সত্যিকারের মাঠের রাজনীতির খবর জানি, মাঠের ভোটের পজিশন জানি। আমরা প্রকাশ্যেই বলি, আমার হিসাবে ধরে না এই বাংলাদেশে জাতীয় নাগরিক পার্টি এনসিপি একটা আসন কোথাও পাবে। কিন্তু সেই যে মেটিকুলাস ডিজাইন, সেই মেটিকুলাস ডিজাইনে এনসিপি তৈরি করা হয়েছে, এনসিপিকে সমস্ত রকম সাপোর্ট দেওয়া হয়েছে মাঠে খেলার জন্য। এনসিপির লোকজন, নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে থেকে আরো 6 মাস আগে বলেছে খেলা এখনো বাকি আছে। সেই খেলা বাকির ইঙ্গিতেই ফেসবুক পোস্টে আপনারা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন এবং প্রতিটি পরতে পরতে, এখানে এই পোস্টের প্রতিটি পরতে পরতে রোমাঞ্চ রয়েছে। একেবারে ফেলনা না, একেবারে ফেলে দেওয়ার মতন কোনো পোস্ট এই পোস্টটি নয়, যেখানে একজন মানুষ একটু স্বল্প পরিচিত হলেও অনেকেই তাকে চেনেন। বিশিষ্ট কথা সাহিত্যিক জাকির তালুকদার মনে করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের মেটিকুলাস প্ল্যানের সর্বশেষ খেলা দেখা যাবে আগামী 12 ফেব্রুয়ারির ভোটে। ভোটের বাক্সে কার কত ভোট পড়বে জানি না, কিন্তু বিজয়ী ঘোষিত হবে জামাত ইসলামীর নেতৃত্বের জোট। বিএনপির আশার পরিণতি 1991 সালের আওয়ামী লীগের মতো হলে অবাক হবেন না। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এত গুরুত্ব ও টাকা পয়সা দিয়ে জামাত প্রধান উপদেষ্টার সিগন্যালে জোটে নিচ্ছে বলে অভিযোগ করেন জাকির হোসেন। মানে ডক্টর ইউনূসের উপদেশে এনসিপিকে জামাত তার জোটে নিয়েছে, এটা হচ্ছে এই কথা সাহিত্যিকের জাকির হোসেনের তার বক্তব্য। 1991 সালে আপনাদের মনে আছে, বহু বছর পর আওয়ামী লীগের জয় জয়কার, 91 নির্বাচনে আওয়ামী লীগ জিতবেই জিতবে। আমি বহু রেফারেন্সে আপনাদের এই কথা বলি যে বিএনপিকে একটা আশঙ্কার মুখে আছেই, চারদিকে জয় জয়কার, কিন্তু ভোটের রাতে হঠাৎ পরিবর্তন হয়ে যায় ফল। 91 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে সবাই ধরে নিয়েছিল, কিন্তু ক্ষমতায় চলে আসে বিএনপি। এবার বিএনপি ক্ষমতায় আসবে সবাই ধরে নিচ্ছে, সে জায়গায় কি জামাত চলে আসবে সেই ইঙ্গিত দিচ্ছেন এই লেখক। বুধবার গভীর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক পোস্টে জাকির তালুকদার এসব কথা বলেন। তার পোস্টের মধ্যে ফেসবুকে ছড়িয়ে পড়েছে, এটা অলরেডি ভাইরাল হয়ে পড়েছে। তার বক্তব্যের পক্ষে বিপক্ষে মতামত জানিয়ে নানা শ্রেণী পেশার নেটিজেন ফেসবুক আলোচনায় অংশ নিচ্ছেন। প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের তারিখ হিসেবে 12 ফেব্রুয়ারিকে নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। তবে আমার সন্দেহ আছে, আমি সবসময় বলি আমার প্রচন্ড সন্দেহ আছে 12 ফেব্রুয়ারি নির্বাচন হবে কিনা। বাংলা একাডেমি তার মান ধরে রাখতে পারেনি, এই অভিযোগ জাকির তালুকদার 2024 সালের জানুয়ারিতে আওয়ামী লীগ সরকারের আমলে বাংলা একাডেমির পুরস্কার ফেরত দিয়ে আলোচনা সমালোচনার জন্ম দিয়েছিলেন। জাকির তালুকদার তার মুসলমান মঙ্গল গ্রন্থের জন্য বাংলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন। 10 বছর পর তিনি এটি ফেরত দেন। ওই বছরের 5 আগস্ট আওয়ামী লীগের সরকার ক্ষমতাচ্যুত হয়। বুধবার রাতের ফেসবুক পোস্টে জাকির তালুকদার বলেন, ইউনূস সাহেবের প্রধান উপদেষ্টা মেটিকুলাস প্ল্যানের সর্বশেষ খেলা দেখা যাবে 12 ফেব্রুয়ারির ভোটে। কেন বলছি? অনেকগুলো লক্ষণ আছে, তার মধ্যে একটার কথাই শুধু বলি, জামাত কি জানে না এনসিপির কোনো ভোট ভবিষ্যৎ নাই? সত্যিকার উপরে তো একটা লাখ টাকার প্রশ্ন, জামাতের কি এটা অজানা যে এনসিপির কোনো ভোট ভবিষ্যৎ নাই? নিশ্চয়ই জানে, তবু এত গুরুত্ব দিয়ে এত টাকা দিয়ে এনসিপিকে সাথে নিচ্ছে কেন? কারণ মাঠে ব্যাপক প্রচার আছে জামাত এনসিপির প্রতিটা আসন প্রতি 1 কোটি টাকা খরচের জন্য দিবে, জামাত দিবে। আচ্ছা, তিনি বলেন উত্তর ইউনূস সাহেবের সিগন্যালে ভোটের বাক্সে কার কত ভোট পড়বে জানি না, কিন্তু বিজিত হবে জামাত জোট। বিএনপির আশার পরিণতি 1991 সালের আওয়ামী লীগের মতো হলে অবাক হব না। এই ভদ্রলোকের এই পোস্টটি যদি আপনার সত্যিকার হয়, তাহলে আগামী বাংলাদেশ কি ভয়ঙ্কর বাংলাদেশ অপেক্ষা করছে। এবং বিএনপির যদি কোনো বিজয় ছিনিয়ে নেওয়া হয় সত্যিকার অর্থে, তাহলে বিএনপি কি এত কাঁচা দল, এত বোকা দল, এতই অথর্ব দল? বা বিএনপি কি 17 বছর এখন লুট করতে করতে চাঁদাবাজি টেন্ডারবাজির অভিযোগ উঠেছে, কিন্তু সেটা কি এতই যে তার সংগঠন একেবারে বিধ্বস্ত হয়ে গেছে?
সংগঠন দুর্বল হয়েছে, সাংগঠনিক কাজকর্ম তার নাই, কিন্তু সে বলে তার লোকজন সব হাতে চুরি পরে ঘরে বসে থাকবে। তখন সিচুয়েশনটা কোন দিকে যাবে? আমরা যে আশঙ্কা করি যে দেশটার মধ্যে একটা বড় রকম গোলযোগ তৈরির কি চেষ্টা এটা, এর মধ্যে দিয়ে আরো সাম্রাজ্যবাদী কোনো সুবিধা সাম্রাজ্যবাদীদের হাতে তুলে দেয়া, আসলে এই ডেঞ্জারাস দিকে যদি দেশ আগায় তাহলে এখনই বোধহয় বিএনপির সচেতন হওয়া উচিত। যে কারণে আমি বলি যে এইসব খবর ভেতরে ভেতরে কিন্তু সব রাজনৈতিক দল রাখে। জামাত হেরে যাওয়ার হলে জামাতও সেই খবর রাখে, বিএনপি হেরে যাওয়ার হলে বিএনপিও সেই খবর রাখে, এটা চোরাই পথে হোক আর নর্মাল পথে হোক। ফলে তারা তাদের প্রস্তুতি যদি নেয় তাহলে কেন আমরা এই আশঙ্কায় থাকবো না?